আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর, প্রায় 5 মাস পর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। সবাই অবশ্যই সাপোর্ট করবে। ওকে, আজকে আমরা আলোচনা করব ইন্টার ফার্স্ট ইয়ারের তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের যে পর্যাবৃত্ত গতি নামক কথাটা আছে সেটা। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিশন এবং হচ্ছে গিয়ে তোমার বোর্ড কোশ্চেন দুইটার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এটা ভালো করে তোমরা এখানে দেখো, আর যদি কেউ কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। ওকে, আসলে পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোন, যেমন ধরো এখানে একটা, এটা হচ্ছে ধরো এটা সূর্য আমাদের, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। তাহলে পৃথিবী কি করে? সূর্যকে তোমার হচ্ছে 365 দিনে, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, অরবিট। পৃথিবী কি করে? 365 দিনে সূর্যকে কি করে? একবার কি করে? অতিক্রম করে। ঠিক আছে, ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, তাই ঘুরতে 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 365 দিনে আবার কি করবে? একবার অতিক্রম করবে। কত দিনে? 365 ডেজ। ওকে, 365 দিন থেকে একটু বেশি, তার জন্য 4 বছর পর একদিন বাড়ানো হয়, লিপ ইয়ার যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে এই যে অরবিট। তাহলে পৃথিবী কি করলো? এই যে সূর্যকে ধরো, দেখো সূর্যকে যদি আমরা নির্দিষ্ট একটা বিন্দু ধরি, ঠিক আছে, তাই নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে একই সময় পর পর কিন্তু অতিক্রম করতেছে। অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দুকে বারবার একই দিক থেকে একই সময় পর পর যদি অতিক্রম করে কোনো বস্তু, তার এই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তার এই গতিকে কি বলে? পর্যায়বৃত্ত গতি। আবার বলতেছি, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? অর্থাৎ কোন বস্তুর গতি যদি এমন হয় যে সে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে। দেখো তো, পৃথিবী এই যে 365 দিনে যে সূর্যকে একবার অতিক্রম করে আসে, এটা তো কখনো চেঞ্জ হয় না, হয়? অর্থাৎ কোথাও তো মানে কখনো তো 367 দিন বা 368 দিন এরকম তো হয় না, ঠিক আছে, বা কমে 360 দিন এরকম হয় না। তো বারবার একই দিক থেকে বা পৃথিবীর অরবিটের কোনো বিষয়ে পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূর্যকে কি করতেছে? পৃথিবী একই দিক থেকে এই সে নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করতেছে। তাহলে আমরা বলতে পারি এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। কি গতি? পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, এখন পর্যাবৃত্ত গতি যেহেতু আমরা বুঝছি, ঠিক আছে, এর প্রথমে তো দেওয়া আছে পর্যাবৃত্ত গতি কাকে বলে। ফার্স্ট যখন তুমি অধ্যায়টা ওপেন করবে তখনই পাবা পর্যাবৃত্ত গতি কাকে বলে সেটা। তো যে সংজ্ঞাটা পাবা সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে। পরে যে গতিটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার দোলন গতি। কি দেওয়া আছে? দোলন গতি। আচ্ছা, দোলন গতি কিন্তু পর্যাবৃত্ত গতির কি একটা অংশ। এটা যদি পর্যাবৃত্ত গতি হয় তার একটা অংশ হচ্ছে কিন্তু তোমার দোলন গতি। ওকে, এখন দোলন গতি কাকে বলে বা দোলন গতি জিনিসটা কি? দেখো, ধরো একটা বস্তু গতিশীল আছে, হ্যাঁ, অবশ্যই গতিশীল থাকতে হবে, যেহেতু গতি আছে এখানে। ওকে, একটা বস্তু গতিশীল আছে, কিন্তু তার গতিটা হচ্ছে এমন যে তার গতির অর্ধেক সময় একটা নির্দিষ্ট বিন্দুকে একদিক থেকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে। আবার বলতেছি, তার গতির অর্ধেক সময় কোন নির্দিষ্ট বিন্দুকে একদিক থেকে, বাকি অর্ধেক সময় কোথায়? বিপরীত দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় তোমার দোলন গতি। ঠিক আছে, আবার বলতেছি, তোমার নির্দিষ্ট কোনো বিন্দুকে তার গতির অর্ধেক সময় একদিক থেকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে। তুমি এটাকে দোলনার সাথে তুলনা করতে পারো। যে দোলনাগুলো আছে না, যে বাচ্চারা যে দোলে, তোমার হচ্ছে কি এই ধরো দোলনা। ওকে, তাহলে দোলনাটা হচ্ছে কি করে? ধরো এটা নির্দিষ্ট বিন্দু, তাহলে দোলনাটা একবার কোথায় যাবে? সামনে, অর্থাৎ তার গতির অর্ধেক সময় যাবে একদিকে। অর্থাৎ এই যদি ধরে আমরা নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট রেখা কল্পনা করলাম, তাহলে যাবে কোথায়? প্রথমে যাবে এদিকে, পরে আসবে কোথায়? এদিকে। তাহলে তার গতির অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কোথায়? বিপরীত দিকে। যদি এভাবে চলে তাহলে সেটাকে আমি বলি কি? আমরা দোলন গতি। ঠিক আছে, ওকে। এখন দোলন গতি বা সরল দোলন গতি, ঠিক আছে। এই দোলন গতি বা সরল দোলন গতির, আচ্ছা আরেকটা উদাহরণ দেই, সেটা আরেকটা হচ্ছে কি? স্প্রিং। ধরো এটা স্প্রিং আছে, এই স্প্রিংটা বর্তমানে তোমার সাম্যাবস্থায় আছে। কি অবস্থায় আছে? সাম্যাবস্থায়। এটা ধরো বর্তমানে সাম্যাবস্থায় আছে, এটা হচ্ছে তার সাম্যাবস্থার পজিশন, সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, এখন ধর স্প্রিং এ তোমার এখানে তোমার একটা এম ভরের একটা বস্তুকে ঝুলাইয়ে দেওয়া হয়েছে, বা তুমি এখানে একটা বল প্রয়োগ করছো। কি প্রয়োগ করছো? বল প্রয়োগ করছো। ঠিক আছে, তো বল প্রয়োগ করে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিই। বল যদি আমি এটা প্রয়োগ করি তাহলে স্প্রিংটা কি হবে? একটু প্রসারিত হবে না? অর্থাৎ আসবে কোথায়? নিচে একটু। ঠিক আছে, এখন যদি আমি স্প্রিংটাকে এই অবস্থা ছেড়ে দেই, ঠিক আছে, আমি এখানে ধরো বল প্রয়োগ করছি, মানে আমি এখানে ভর দিচ্ছি। ঠিক আছে, আমি ভর দেওয়ার সাথে সাথে ধরো প্রথমে যে ফার্স্ট অবস্থা ছিল তখন এখানে কোনো ভর ছিল না, হ্যাঁ, তারপর আমি এখানে কি করলাম? একটা এম ভরের বস্তুকে এখানে স্থাপন করলাম। তো এম ভরের বস্তুটার ভরের কারণে
এম ভরের বস্তুটার ভরের কারণে স্প্রিংটা কোথায় আসবে, একটু তোমার সাম্যাবস্থান থেকে একটু নিচে দিকে আসবে, অর্থাৎ স্প্রিংটা একটু প্রসারিত হবে। ঠিক আছে, তো প্রসারিত হওয়ার পর আবার কি হবে, স্প্রিংটা আবার যাবে কোথায়, স্প্রিংটা আবার যাবে কোথায়, উপরে। ঠিক আছে, মানে সংকুচিত হবে, স্প্রিংটা কি হবে, প্রসারিত হইছে না, এখন আবার হবে কি, সংকুচিত হবে। সংকুচিত হওয়ার ফলে এই ভরটা এখন আসবে কোথায়, এখানে। ঠিক আছে, আবার কি হবে, স্প্রিংটা আবার হচ্ছে সংকুচিত হওয়ার পর আবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে। ঠিক আছে, তাহলে এই যে এই ধরনের যে গতিটা দেখো, এটা কিন্তু সরল রৈখিক একটা। ঠিক আছে, অর্থাৎ ও একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে। তো এটা কিন্তু সরল রৈখিক, অর্থাৎ তোমার হচ্ছে যখন দোলন গতি, অর্থাৎ দোলন গতি সম্পন্ন কোনো কণা যখন এরকম সরল রৈখিক ভাবে চলে, ঠিক আছে, অর্থাৎ সরল রৈখিক ভাবে একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে, তখন সেটাকে সরল দোলন গতি বলা যায়। কি বলা যায়, সরল দোলন গতি। ঠিক আছে, এখন এই সরল দোলন গতির হওয়ার জন্য একটা বস্তুর গতি যে সরল দোলন গতি হবে বা সিম্পল হারমোনিক মোশন যে হবে, ঠিক আছে, তার জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হবে তার ভিতরে। ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি যে কি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটা হচ্ছে এক, প্রত্যয়নী বল। কি বল, প্রত্যয়নী বল সরণের সাম্যাবস্থান থেকে সরণ, এই কথাটা লিখতে হবে, সাম্যাবস্থান থেকে সরণের, সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। অর্থাৎ প্রত্যয়নী বল সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। মানে দেখো, আমি যখন কি করলাম, এখানে একটা ভর দিলাম, ঠিক আছে, ভর দেওয়ার ফলে ভরের কারণে এখানে একটা বল কি হয়েছে, প্রয়োগ হয়েছে, অর্থাৎ স্প্রিং এর উপর একটা বল কাজ করছে। আমরা জানি ভরের জন্য যখন বল কাজ করে, ভরের জন্য বল, সেটা কি তার ওজনের সমান না, কিসের সমান, ওজন, অর্থাৎ ডব্লিউ। ওকে, তো এখানে আমরা যখন এম ভরের একটা বস্তুকে দিছি, এম ভরের বস্তুর কারণে এখানে যে বলটা তৈরি হচ্ছে সেটা কি ওজনের সমান, মানে ওজনটা কোথায় কাজ, ওজনটা এখানে কাজ করতেছে কোথায়, নিচের দিকে। তো ওজনটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করার ফলে বস্তুটা আস্তে আস্তে কোথায় পড়বে, নিচে পড়বে না, তো নিচে বস্তুটা আস্তে কোথায় যাবে, নিচে যাবে। ঠিক আছে, এখন এই নিচে যাওয়ার পর এখন দেখো এখানে এতটুকু আসার পর কি হইলো, বিপরীত দিকে আর একটা ফোর্স কাজ করতেছে, যার ফলে কি হলো, স্প্রিংটা যাবে কোথায়, আবার উপরের দিকে যাবে, যার জন্য কি হবে, এটা সংকুচিত হবে, যার জন্য এটা কি হবে, সংকুচিত। কারণ আমার যদি উপরের দিকে বল কাজ না করতো, তাহলে সিম্পল ভাবে বোঝো যে ওজনের সূত্র কি, W = mg। তো এখানে জি আছে কি, অবিকর্ষ ত্বরণ। তো অবিকর্ষ ত্বরণ যেহেতু আছে, তাই নিচের দিকে কি তোমার আস্তে আস্তে যখন বস্তুটা নিচের দিকে যাবে, আস্তে আস্তে কি বেগ বাড়ার কথা না। অর্থাৎ একটা বস্তু যখন তোমার জি ত্বরণের নিচে পড়ে, একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ছেড়ে দিব, তখন কি তার বেগের মান আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ নিচের দিকে গেলে কি হচ্ছে, তোমার অবিকর্ষ ত্বরণ কাজ করছে দেখে বেগের মান আস্তে আস্তে কি পাবে, বৃদ্ধি পাবে। আর বেগের মান বৃদ্ধি পাওয়ার, দেখো এখানে তো তাহলে কি হলো, উল্টা হলো না, কি হলো উল্টা, যেহেতু নিচের দিকে পড়ার কথা জি এর কারণে, অর্থাৎ এখানে তার বেগের মান আস্তে আস্তে বাড়ার কথা, কিন্তু না, বাড়লো না। অর্থাৎ এখানে প্রসারিত হওয়ার পর এখানে বেগটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, অর্থাৎ থেমে গেছে। থেমে যাওয়ার পর তারপর আবার কোথায় গেল, উপরের দিকে গেল। কোথায় গেছে, উপরের দিকে। এখন ওই যে থেমে গেল মানে কি, অর্থাৎ ওর যাওয়ার কথা এখানে ত্বরণে, কিন্তু ত্বরণে না যাই ও থেমে গেছে, মানে কি মন্দনে গেছে। তাহলে অবশ্যই যেহেতু নিচের দিকে মন্দনে গেছে, মানে কি ওর উপরের দিকে একটা বল কাজ করছে, অবশ্যই একটা উপরের দিকে বাধাদানকারী বল কাজ করছে। সেই বলটা কে তৈরি করছে, সেই বলটা তৈরি করছে স্প্রিং। অর্থাৎ স্প্রিং এর উপর যখন একটা বল প্রয়োগ করা হয়েছে, একটা ওজন দেওয়া হয়েছে, ওজন দেওয়ার কারণে স্প্রিংটা কোথায় গেছে, নিচের দিকে। স্প্রিংটা নিচের দিকে বা প্রসারিত হয়েছে, প্রসারিত হওয়ার ফলে স্প্রিং এর ভিতরে একটা তার বিপরীত মুখে একটা বল এসে সেম পরিমাণ একটা বিপরীতমুখী বলের তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমি ধরি এখান থেকে তোমার প্রসারণ হয়েছে কতটুকু, x, ঠিক আছে, বা সংকুচিত হয়েছে কতটুকু, x। ঠিক আছে, তাহলে x এই যে সাম্যাবস্থান থেকে যতখানি যাচ্ছে, সাম্যাবস্থান থেকে x প্রসারণের ফলে বা সাম্যাবস্থান থেকে যত নিচে যাবে বা যত উপরে যাবে, আমরা তো শুধুমাত্র কি করতে পারি, শুধুমাত্র বল প্রয়োগ করতে পারি না, বল প্রয়োগ করে প্রসারিত করতে পারি না, আমরা তো স্প্রিংটাকে চাইলে সংকুচিতও করতে পারি। সংকুচিত করলে ছেড়ে দিলেও কি হবে, এটা দুলতে থাকবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো, এখানে যে আমরা যে এই বল প্রয়োগ করার ফলে বা এখানে ভরটা চাপাই দেওয়ার ফলে এখানে কি হলো, আস্তে আস্তে নিচে নামলো, কিন্তু নিচে ত্বরণে পড়ার কথা না পড়া শেষ বেগ জিরো হয়ে গেছে, মানে কি বিপরীত দিকে একটা বাধাদানকারী বল কাজ করতেছে, যেটা তৈরি করছে কি স্প্রিং। ঠিক আছে, এই যে বিপরীতমুখী যে বাধাদানকারী একটা বল কে তৈরি করছে, স্প্রিং, এটাকে বলে প্রত্যয়নী বল। কি বলে, প্রত্যয়নী বল, এটাকে বলে প্রত্যয়নী বল। ঠিক আছে, এখন কি বলেছি, প্রত্যয়নী বল সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক।
ঠিক আছে, এই হচ্ছে আমার সাম্যাবস্থান থেকে সরণের কেন সমানুপাতিক বলছি। দেখো অর্থাৎ তুমি যখন কি করবা, নিজে একটা বিষয় প্র্যাকটিস করে দেখো, একটা স্প্রিং কে যখন ধরো এখানে ভর নাই, তুমি নিজে টানতেছো, তুমি প্রথম প্রথম দেখবা টানতে কিন্তু সোজা, কারণ প্রথম প্রথম ইজিলি সেটা নিচে নামবে, কিন্তু যখন তুমি আরো বেশি নিচে নামাবা তখন তোমার কিন্তু বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, আরো বেশি নিচে নামালে আরো বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ যত তুমি নিচে নামাবে স্প্রিংটাকে, তোমার বল তত বেশি প্রয়োগ করা লাগতেছে। কেন? কারণ তুমি স্প্রিংটাকে যত যত প্রসারিত করবা বা যত সংকুচিত করবা, তোমার সংকুচিত করো, দেখো যদি এটাকে চাপ দেই প্রথম দিকে, হ্যাঁ প্রথম দিকে চাপ দেওয়া সোজা, কিন্তু পরে যদি আরো চাপ দিই তোমার বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগতেছে। কেন? কারণ আমার দেখতেছি এখানে সাম্যাবস্থান থেকে সরণের পরিমাণ বাড়ে, হয়তো নিচে বা উপরে যেখানে হোক বৃদ্ধি পাচ্ছে। যদি সাম্যাবস্থান থেকে সরণের পরিমাণ বাড়তেছে, বাড়ার ফলে তোমার এখানে প্রত্যয়নী বলটাও কি তত বেশি করে তৈরি হচ্ছে, আর প্রত্যয়নী বলটা তত বেশি করে তৈরি হওয়ার জন্য আমার এখানে কি করতেছে, কি করা লাগতেছে, আমার এখানে অতিরিক্ত এক্সট্রা আরো বেশি করে কি করা লাগতেছে, ফোর্স তৈরি করা লাগতেছে। কথা বুঝতে পারছি? এর ফলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু তোমার এটা হচ্ছে সাম্যাবস্থান, তো সাম্যাবস্থান থেকে যত আমি কি করব, বস্তুটাকে মানে স্প্রিংটাকে যতটুকু প্রসারিত করব বা যতটুকু সংকুচিত করব, মানে যত পরিমাণ সরণ ঘটবে আর কি, সাম্যাবস্থান থেকে যত সরণ ঘটবে তোমার এখানে প্রত্যয়নী বলটা কি তত বেশি তৈরি হবে। ঠিক আছে, তো আমরা বলতে পারি প্রত্যয়নী বল সাম্যাবস্থান থেকে সরণের কি হয়, সমানুপাতিক হয়। ঠিক আছে, আরেকটা জিনিস, এই যে প্রত্যয়নী বলটা যে তৈরি হইলো, এই প্রত্যয়নী বল কিন্তু প্রত্যয়নী যে বলটা এটা কিন্তু সরণের বিপরীত। ঠিক আছে, সরণের কি বিপরীতমুখী। কেন? দেখো সরণ হইছে কোন দিকে, এই যে স্প্রিংটা দেখো, স্প্রিংটার সরণ হইছে কোন দিকে, নিচের দিকে, আর প্রত্যয়নী বল কাজ করতেছে কোথায়, তোমার উপরের দিকে। ঠিক আছে, কারণ প্রত্যয়নী বল যদি উপরের দিকে কাজ না করতো তাহলে কি হইতো, ও আজীবন ও যে বললাম অভিকর্ষ স্তরের কারণে নিচেই পড়তো। ঠিক আছে, প্রত্যয়নী বল, তো বল মানে তো আমরা জানি, তো বল মানে কি F = ma, তাহলে F সমানুপাতিক a আসে, তাহলে এখানে কি হচ্ছে, এটা তোমার মন্দন কাজ করতেছে উপরের দিকে। ঠিক আছে, FA, তো এই উপরের দিকে যেহেতু ত্বরণ কাজ করতেছে, উপরের দিকে ত্বরণ, এটা মন্দনও ধরতে পারো, কারণ আমার এখানে বেগটাকে হ্রাস করতেছে, তাই বেগটাকে হ্রাস করে এখানে 0 বানাইতেছে, দেখা আমরা উপরের দিকে প্রত্যয়নী বলের কারণে বলতে পারি যে এখানে একটা মন্দন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এখন বলতে পারি যে প্রত্যয়নী বলটা উপরের দিকে যদি কাজ না করতো, বিপরীত দিকে সরণের বিপরীত দিকে কাজ না করলে, কথা বুঝছো, বিপরীত দিকে কাজ না করলে তাহলে এখানে আর বেগটা এসে কি হইতো না, 0 হইতো না। আবার যদি বেগটা 0 না হইতো, বিপরীত দিকে কাজ না করলে আবার উপরে যে সংকুচিত হইতো না। ঠিক আছে, এখন দেখো এটা তো গেল প্রসারণের ক্ষেত্রে, যখন এখানে সংকুচিত হইবে, যে x পরিমাণ সংকুচিত হইছে, তাহলে ও চাইবে কি আবার প্রসারিত হতে। তো প্রসারিত হতে কেন চাইবে, কারণ এই যে আরেকটা প্রত্যয়নী বল এখানেও কি করবে, বিপরীতমুখী কাজ করবে, প্রত্যয়নী বল সেটা কোথায়, বিপরীতে কাজ করতেছে, ফলে ও সংকুচিত হওয়ার কারণে এই প্রত্যয়নী বলের কারণে কোথায় আসতে যাবে, সাম্যাবস্থার দিকে আসতে যাবে। তো মাথায় রাখো প্রত্যয়নী বলটা কোথায় কাজ করে, সাম্যাবস্থার দিকে। কেন? সরণ কাজ করতেছে কোথায়, তোমার সাম্যাবস্থার বিপরীতে, এই সাম্যাবস্থা, তো সরণ কাজ করতেছে কোথায়, তার বিপরীতে, আর প্রত্যয়নী বল ওরে নিয়ে যাচ্ছে কোথায়, সাম্যাবস্থার দিকে। যে প্রত্যয়নী বল বস্তুটাকে সরণ করছে না, তো বস্তুটাকে নিয়ে যাচ্ছে কোথায়, সাম্যাবস্থার দিকে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, প্রত্যয়নী বল সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়, কারণ বললাম সাম্যাবস্থান থেকে তুমি এটাকে যত সরাবা, এটা সরাইতে তোমার কি তত বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ প্রত্যয়নী বলটা তত বেশি তৈরি হচ্ছে বিপরীত দিকে। ঠিক আছে, এই গেল একটা। আর আমরা বলতে পারি প্রত্যয়নী বল সরণের বিপরীতমুখী। ঠিক আছে, হ্যাঁ, কারণ প্রত্যয়নী বল কাজ করতেছে কোথায়, উপরে, আর সরণ করছে কোথায়, নিচে। আবার সরণ করছে কোথায়, উপরে, প্রত্যয়নী বল কাজ করতেছে কোথায়, নিচে। এখন এই প্রত্যয়নী বলের কারণে দেখো, প্রত্যয়নী বলের কারণে বস্তুটা যাচ্ছে কোথায়, সাম্যাবস্থানে আসতে। তাহলে আমরা বলতে পারি না যে প্রত্যয়নী বল তোমার কাজ করে সরণের বিপরীতমুখী, হ্যাঁ সরণের বিপরীতমুখী হয়, সাথে কি এটা কাজ করে সাম্যাবস্থানের দিকে। অর্থাৎ প্রত্যয়নী বলটা শুধু বিপরীতমুখী কাজ করে না, এমনকি সাম্যাবস্থানের দিকেও কাজ করে। বুঝতে পারছো? অর্থাৎ সাম্যাবস্থানের দিকে যদি কাজ না করতো তাহলে বস্তুটা কি সাম্যাবস্থানে যেতে চাইতো না। ঠিক আছে, ও আবার সাম্যাবস্থানে আসতে চাইতো না। তাহলে আমরা বলতে পারি এখানে যে প্রত্যয়নী বল হচ্ছে গিয়ে তোমার সাম্যাবস্থানের দিকে কাজ করে, প্লাস হচ্ছে কি প্রত্যয়নী বল কি সরণের বিপরীতমুখী। ঠিক আছে, তা আমরা সেকেন্ড যে আরেকটা শর্ত সেটা লিখে ফেলাই, যে সেকেন্ড বৈশিষ্ট্য প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল সরণের বিপরীত এবং সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল। বলতে পারি যে প্রত্যয়নী বল
সরণের বিপরীত এবং সমাবস্থানের দিকে ক্রিয়াশীল। ওকে, এখন একটা জিনিস দেখো, এটা আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। সমানুপাতিক ও বিপরীতমুখী। ওকে, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, সেটা কিভাবে দেখো? তো এখানে আমরা পাইলাম, আচ্ছা প্রত্যানী বলকে যদি আমরা f দ্বারা প্রকাশ করি আর এখানে সরণটা কি x, তাহলে যে প্রথমটা পাইলাম প্রত্যানী বল সমাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়, তা আমরা লিখতে পারি f সমানুপাতিক x। ওকে, সেকেন্ড যেটা সেটা বলেছে কি প্রত্যানী বল সরণের বিপরীত এবং সমাবস্থানের দিকে কাজ করে, অর্থাৎ প্রত্যানী বল সরণের বিপরীত, এই যে দেখলাম সরণ হয় এখানে, প্রত্যানী বল কাজ করে কোথায়? বিপরীতে, এবং এটা কোথায় নিয়ে যেতে চায়? বস্তুটাকে সমাবস্থানের দিকে নিয়ে যেতে চায়, অর্থাৎ এটা কোথায় কাজ করে? সমাবস্থানের দিকে কাজ করে, অর্থাৎ এবং কি বিপরীতমুখী দেখে আমরা এখানে সরণকে কি মাইনাস ধরতে পারি না? ওকে, তো মাইনাস যদি ধরি তাহলে এখন দেখো, তাহলে f সমানুপাতিক সাইনটা উঠা কি আসে? সমানুপাতিক সাইন উঠে কি আসে? এটা সমান সমান দিব, আর এটা কি দিব? ধ্রুবক দিব। তো আমরা জানি যখন সমানুপাতিক চিহ্ন উঠে যায় তখন কি আসে? এটা ধ্রুবক আসে। তাহলে কি আসে? k ধ্রুবকটা নিয়ে আসছে আর কি -x, তাহলে কি আসে? f সমান সমান -kx। ওকে, তাহলে এই kটা কি? এই k কে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। k কে কি বলে? যেহেতু আমরা এটা স্প্রিং নিয়ে কাজ করতেছি তাহলে এটাকে কি বলবো? স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। ঠিক আছে, এটাকে বলবো স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। ওকে ওকে, তাহলে এই k এর তাৎপর্যটা কি? এটা স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা তো জানো, তোমার হচ্ছে প্রতি মিটারে যে বিপরীতমুখী বলের তৈরি হয় সেটাই হচ্ছে কি আমার স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, আর ওইটাই হচ্ছে আমাদের প্রত্যানী বল। ওকে, গেল। তাইলে এখানে এই যে f সমানুপাতিক কি আসলো? -kx আসলো। এখন দেখো এই যে f মানে বল ধ্রুবক, এখন f সমান সমান আমরা সবাই জানি f সমান সমান কি তোমার ma kx। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা এটাকে বের করে নিয়ে আসি k m গুণ আছে পেশে গেলে ভাগ আর এই x। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, তোমার এই যে k বাই m এটা কিন্তু ধ্রুবক। কেন? কারণ এই যে k তো অলরেডি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকই, আর m তো ভর কি তোমার চেঞ্জ হয়? দেখো তো এই যে স্প্রিং এর উপরে যে আমরা ভরটা দিলাম m, এটা তো ভর, এটা কি আর চেঞ্জ করতে পারবা তুমি? যে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ভরটা এখানে আছে, ভরের জন্য যে তোমার দোলনটা তৈরি হবে, ঠিক আছে, এটাকে ততক্ষণ মানে তোমার যতক্ষণ রাখার ইচ্ছা, মানে তুমি যতক্ষণ এই ভরটাকে রাখবা এই ততক্ষণ আর তো এই ভরটা চেঞ্জ হবে না, নিজে নিজে তো আর ভরটা চেঞ্জ হতে পারে না, পারে? তাহলে এই ভরটা ততক্ষণ পর্যন্ত কি থাকবে? তোমার ধ্রুবক থাকবে। তুমি চাইলে পরবর্তীতে আবার নতুন একটা ভর চাপাই দিতে পারো, তখন আবার সেই ভরটা কি হবে? ধ্রুবক হবে। অর্থাৎ ভর যতক্ষণ আমরা চেঞ্জ করছি ততক্ষণ পর্যন্ত ভরটা কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে আমরা বলতে পারি এখানে ভরটাও কি তোমার ধ্রুবক বলতে পারি। তাহলে এখন দুইটা ধ্রুবকের অনুপাত আমার কাছে কি আছে? k বাই m। তো দুইটা ধ্রুবকের অনুপাত কি আরেকটা ধ্রুবক না? দুইটা ধ্রুবকের গুণফল একটা ধ্রুবক, দুইটা ধ্রুবকের বিশের ভাগফলও কিন্তু কি হয়? ধ্রুবক। তা আমরা যদি ধ্রুবকটাকে এখান থেকে বাদ দিয়ে দেই, তো ধ্রুবকটাকে বাদ দিলে দেখো তো কি দাঁড়ায়? তো ধ্রুবকটাকে যদি বাদ দেই তাইলে আমরা দেখো ধ্রুবক কখন আনি? আমরা যখন সমানুপাতিক চিহ্ন উঠাইয়ে দিই। সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে ধ্রুবক নিয়ে আসি। ধ্রুবক যদি বাদ দেয় তাহলে কি আসবে? সমানুপাতিক চিহ্ন আসবে, অর্থাৎ কি আসবে? a সমানুপাতিক -x। দেখো তো ঠিক আছে কিনা, যে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে ত্বরণ কি হলো? সরণের সমানুপাতিক এবং কি বিপরীতমুখী, কারণ এখানে -x। ঠিক আছে, আর a হচ্ছে কি পজিটিভ, আর এটা মাইনাস, তাহলে কি একটা নিচের দিকে কাজ করবে আর এটা কাজ করবে কোথায়? উপরের দিকে। এখন আসো যে প্রত্যানী বলটা দেখো, এখান থেকে এমনি দেখা যায় প্রত্যানী বল কাজ করতেছে কোথায়? বিপরীতে। আর আমরা জানি কি f সমান সমান ma, তো m বাদ দিয়ে দাও ধ্রুবক, তাহলে কি থাকে? f সমানুপাতিক a। তাহলে আমরা দেখতেছি প্রত্যানী বলের কারণে কি হচ্ছে? এখানে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটা দেখো এই যে তোমার এখানে যখন বস্তুটা এখানে ভরটা দেওয়ার কারণে বস্তুটা আসবে কোথায়? মানে তোমার স্প্রিংটা আসবে কোথায়? নিচে, এবং বস্তুটাও তো নিচে আসবে। ঠিক আছে, এর ফলে প্রত্যানী বল কাজ করবে কোথায়? বিপরীত দিকে। আর বিপরীত দিকে প্রত্যানী বলের জন্য কি হয়েছে? ত্বরণটা সৃষ্টি হয়েছে। ত্বরণটা সৃষ্টি হয়েছে কিসের জন্য? আমার এই প্রত্যানী বলের জন্য। যেহেতু প্রত্যানী বল বিপরীতমুখী, তার জন্য সৃষ্ট ত্বরণটাও কি হবে? বিপরীতমুখী। তাহলে এই শর্তগুলা বা এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো থাকে কোনো গতির ভিতরে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো সরল দোলন গতি। অর্থাৎ কি কি থাকতে হবে? প্রত্যানী বল সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের সাম্যাবস্থা। ঠিক আছে, এই রেখাটা। ঠিক আছে, তারপর কি বলেছে? প্রত্যানী বল সরণের বিপরীত এবং সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, আর ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। যদি এই শর্তগুলো মানে সেটাকে বলবো কি আমরা? দোলন গতি। তাহলে তুমি সুন্দর করে দোলন গতিকে সরল দোলন গতির একটা সংজ্ঞা সাজাতে পারো। অর্থাৎ কোন দোলনরত কণার
প্রত্যয়নী বল সাম্যাবস্থানের সরণের সমানুপাতিক এবং যদি বিপরীতমুখী হয়, বা সাম্যাবস্থান পিছিয়ে প্রত্যয়নী বলটাকে বাদ দিয়ে যদি ত্বরণ অ্যাড করে দাও, কোন দোলনরত কণার তোমার হচ্ছে ত্বরণ, কোন দোলনরত কণার ত্বরণ হচ্ছে কি তোমার সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। আচ্ছা, এই যে এখানে লিখছি ত্বরণ সরণের সমানুপাতিক, শুধু এখানে সরণ লিখলে হবে না, এখানে লিখতে হবে কি সাম্যাবস্থান থেকে। কারণ আমার দেখছো এখানে বললাম কি যে প্রত্যয়নী বল তোমার কিন্তু আস্তে আস্তে বাড়বে। কেন? তুমি সাম্যাবস্থান থেকে যত দূরে যাবা, বস্তুটাকে যত প্রসারিত মানে স্প্রিংটাকে যত প্রসারিত করবা বা যত সংকুচিত করবা, সাম্যাবস্থান থেকে যত দূরে যাবা তোমার প্রত্যয়নী বলটা কিন্তু তত বাড়বে। কারণ তোমার স্প্রিংটাকে যত বেশি প্রসারিত করতেছো তোমার বেশি বল প্রয়োগ করতে হবে, আর যত বেশি সংকুচিত করতেছো তত বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে প্রত্যয়নী বল যেহেতু বৃদ্ধি পাচ্ছে সরণের কারণে, তাহলে অবশ্যই সরণের কারণে কি আমার ত্বরণটাও বাড়বে সাম্যাবস্থান থেকে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থান থেকে সরণের কারণে কি আমার ত্বরণটাও তাহলে কি বাড়বে। তাহলে বলতে পারি ত্বরণ সাম্যাবস্থানের, দেখো সাম্যাবস্থান থেকে ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে সংজ্ঞাটা যদি সাজাই, কোন দোলনরত কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হলে তাকে বলা হয় সরল দোলন গতি। ওকে, এখন আমরা দেখব যে আসলে স্প্রিং এর ক্ষেত্রে তো দেখাইলাম, আসলে সরল দোলন গতি কি আর হওয়া সম্ভব কিনা একটু দেখি। দেখো ওকে, সেক্ষেত্রে একটু দেখো, আমি একটা পেন্ডুলামের কথা চিন্তা করি। ওকে, এটা হচ্ছে কি তোমার পেন্ডুলামের সুতার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ধর একটা বব। ঠিক আছে, তো পেন্ডুলামকে যদি আমি সামান্য একটু দূরে নিয়ে তারপর যদি ছেড়ে দেই, আচ্ছা আগে বলে নেই পেন্ডুলামকে যদি তুমি কি করবা একটু দূরে নিয়ে ছাড়বা, এই অবশ্যই তাদের ভিতরের যে কোণটায়, যে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটাকে 4 ডিগ্রি থেকে কম হতে হবে। ঠিক আছে, কারণ 4 ডিগ্রি থেকে বেশি হয়ে গেলে এই যে দোলনটা, এই দোলনটার সরলরৈখিক থাকবে না। কারণ আমি আগেই বলেছি যে তোমার সরল দোলন গতি আবার কিন্তু এটা সরলরৈখিক গতিও। ঠিক আছে, 4 ডিগ্রি থেকে যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, এটা যদি 4 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে এটা কি হবে না, সরল দোলন গতি হবে না। কথা বুঝতে পারছো? তাহলে অবশ্যই এটা কি হবে, 4 ডিগ্রির ভিতরে থাকতে হবে। তাহলে 4 ডিগ্রি যদি ভিতরে রাখি, দেখো তারপর আমি এটা হচ্ছে কিন্তু সাম্যাবস্থা। কি অবস্থা? সাম্যাবস্থা। ঠিক আছে, তো এই সাম্যাবস্থা থেকে আমি কি করলাম, একটু সরাইয়া তারপর আমি কি করলাম, এটাকে এখানে রাখলাম, রাইখা তারপর কি করলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, তো দেখো তো আমি যদি এখান থেকে ছেড়ে দেই তাহলে ও আবার কোথায় আসতে যাবে, এই আগে আবার সাম্যাবস্থানের দিকে আসতে যাবে না। এই যে বস্তুটাকে 4 ডিগ্রির ভিতরে রাইখা, মানে 4 ডিগ্রি কৌণিক তোমার হচ্ছে এখানে কৌণিক সরণ, 4 ডিগ্রি কৌণিক সরণের মধ্যে রেখে তারপর ছেড়ে দিলাম, তাহলে কি হবে, বস্তুটা আবার কোথায় আসতে যাবে, এখানে আসতে যাবে। অর্থাৎ এই যদি আমি ওরে কিন্তু এখান থেকে যদি ছেড়ে দেই, অর্থাৎ এই যে ধরো এটা বস্তু, ওরে আমি কি করলাম এখান থেকে কি করলাম, এটা তোমার কৌণিক সরণে তারপর কি ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর দেখো ও আসবে কোথায়, সাম্যাবস্থানের দিকে আসতে চাইবে না। তাহলে আমরা বলতে পারি না এখানে একটা সাম্যাবস্থানের দিকে কি একটা বল কাজ করতেছে না, বিপরীত মুখে। সরণ হয়েছে কোন দিকে, আমার এদিক বরাবর সরণ হয়েছে x, কিন্তু বলটা কাজ করতেছে কোথায়, আমার বিপরীত মুখে। তাহলে তো ওই একই কনসেপ্ট এসে বললো, অর্থাৎ এখানে যে আমার বিপরীত যে বলটা কাজ করতেছে সেটা কি সরণের বিপরীতমুখী না। তাহলে f সমানুপাতিক x। হ্যাঁ, আর কি সমানুপাতিক কেন, কারণ তুমি এখানে যতখানি সরণ ঘটাবা, ধরো 4 ডিগ্রি বেশি ঘটাইলা, যতখানি সরণ ঘটাবা তোমার এখানে বিপরীতমুখী বলটাও কি তত বেশি হবে। অর্থাৎ তুমি যদি এটাকে অল্প সরাইয়ে যদি তারপর ছেড়ে দাও তাহলে এটা আস্তে আস্তে আসলো, কিন্তু দেখো বেশি সরাই ছাড়লে কিন্তু এটা দ্রুত আসছে। কেন আসছে, কারণ তখন বেশি পরিমাণ বলটা নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে এইটাও বলতে, দেখো এটা তারপর আসবে কোথায়, আবার এদিকে আসবে। অর্থাৎ যদি এখান থেকে ছেড়ে দাও তারপর পেন্ডুলামটা ধরো কোথায় আসছে, এদিকে আসছে। ঠিক আছে, এদিকে আসার পর এটা আবার যাবে কোথায়, পিছনের দিকে যাবে। অর্থাৎ মানে আবার কোথায় যাবে, সাম্যাবস্থানের দিকে যাবে। অর্থাৎ কি হলো, তাইলে এটা বারবার কিন্তু এভাবে দুলতে থাকবে। ঠিক আছে, যখন এটা এদিকে আসবে তখন কি আবার এই বিপরীত দিকে আরেকটা ফোর্স কাজ করবে, যেটা ওকে কোথায় নিয়ে যাবে, আবার সাম্যাবস্থানের দিকে নিয়ে যাবে। আবার যখন ওই দিক যাবে, ঠিক আছে, তখন আবার বিপরীত একটা ফোর্স কাজ করতেছে যেটা ওকে সাম্যাবস্থানের দিকে নিয়ে যাবে। আবার যখন এদিকে আসবে তখন আবার সেম বিপরীত দিকে একটা ফোর্স কাজ করবে, যেটা ওকে কোথায় নিয়ে যাবে, সাম্যাবস্থানের দিকে নিয়ে যাবে। এটাকে আমরা রিস্টোরিং ফোর্সও বলতে পারি। ঠিক আছে, শুধু স্প্রিং দিয়ে না, আমরা পেন্ডুলামের সাহায্যে কি করতে পারি, সরল দোলন গতিগুলো এগুলো দেখতে পারি। ঠিক আছে, স্প্রিং এর ক্ষেত্রে, তারপর হচ্ছে গিয়া তোমার এই যে পেন্ডুলামের ক্ষেত্রে, তারপর হচ্ছে গিয়া তোমার যে সমবৃত্তীয় গতির সাথে যে তোমার একটা সরল দোলন গতির সম্পর্ক, এই সবগুলোই আমরা প্রতিপাদন করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা কি আলোচনা করলাম, সরল দোলন গতি কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তাকে আমরা সরল দোলন গতি বলতে পারবো, আর যদি না থাকে
তাকে আমরা সরল দোলন গতি বলতে পারবো না, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই যে যারা আছে তাকে সরল দোলন গতি বলছি, তাহলে সরল দোলন গতি কিন্তু পর্যাবৃত্ত গতির একটা অংশ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে সকল পর্যাবৃত্ত মানে সকল সরল দোলন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল দোলন গতি নয়, ঠিক আছে। তাইলে আজকে এই পর্যন্ত, দেখা হবে। এটা আমি পর্যাবৃত্ত গতির যে ফুল অধ্যায়টা ধাপে ধাপে পার্ট 1 পার্ট 2 করে এভাবে আপলোড করব। তা আজকে গেল ধরো এটা পার্ট 1, নেক্সট ক্লাসে আমি সমবৃত্তীয় গতির সাথে সরল দোলন গতির একটা সম্পর্ক সেটা দেখাবো, ঠিক আছে। ওই যে x = a sin omega t plus del এই সূত্রটা প্রতিপাদন করব নেক্সট ক্লাসে, কিভাবে সূত্রটা আসছে, ঠিক আছে। ওকে, তা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আর তোমরা ভালো থেকো।